হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভস নাও। তো এর আগের দিন আমরা তোমাদের সাথে একটা ডেমো ক্লাস দিয়েছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই পৃথিবীতে যতগুলো মৌল রয়েছে, প্রত্যেকটা মৌলের সাথে তার সবার সাথে সবার কি সম্পর্ক, তাদের কি স্ট্রাকচার, তারা কিভাবে এই পরিবেশে বসবাস করছে এবং তাদের ভৌত অবস্থা কি, সেগুলো নিয়ে আমরা জেনেছিলাম। এবং আমরা একটা জিস্ট ধারণা তোমাদের সম্পর্কে একটা বাস্তব রিয়েল লাইফের সাথে সত্যি বন্ধন যে আমাদের যে কেমিক্যালগুলো রয়েছে বা অ্যাটমগুলো রয়েছে তাদের কি সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং কা মতলব ফোর্স, অর্থাৎ কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল বন্ধন জিনিসটা কি। তাহলে কেমিক্যাল বন্ডিং বলতে আমরা নর্মালি বুঝবো, আমরা যদি রিয়েল লাইফের সাথে তুলনা করি, ফর এক্সাম্পল একটা পরিবারে বাবা মা ভাই বোন আমরা সকলেই থাকি, তাদের সাথে প্রত্যেকের কি সম্পর্ক, ঠিক তেমনই আমাদের এই পৃথিবীতে যতগুলো মৌল রয়েছে সেই পিরিয়ডিক টেবিলটাও একটা পরিবারের মতো। সেই পিরিয়ডিক টেবিলে আমরা দেখতে পাবো কেউ কারো অবস্থান উপরে তো কারো অবস্থান নিচে, কেউ অনেক বেশি শক্তিশালী, কারো ক্ষমতা বেশি তো আবার কারো ক্ষমতা কম, আবার কাউকে দেখবো পর্যায় সারণীতে ওপরে বসবাস করছে তো আবার কেউ পর্যায় সারণীতে নিচের দিকে বসবাস করছে। এই যে প্রত্যেকের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে না, তো এই যে তাদের একটা অবস্থান অনুযায়ী তাদের মধ্যে কি সম্পর্ক এবং তারা কোন সম্পর্কে আবদ্ধ আছে, এই আবদ্ধ সম্পর্কের নামই হচ্ছে বন্ধন। তাহলে এই বন্ধন কি না, বন্ধন হচ্ছে এই পৃথিবীতে যত সমস্ত মৌল রয়েছে এই সমস্ত মৌলগুলোর মধ্যে দুই বা ততোধিক পরমাণু সংযোগে গঠিত একই মৌল অথবা ভিন্ন মৌলের পরমাণুর সমযোজিত অবস্থা থাকার, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এই যে একটা সম্পর্ক রয়েছে তাদেরকে বলা হয় কি না বন্ধন। আমরা বন্ধন কত রকমের দেখতে পাবো না, বন্ধন মেনলি তিন রকমের দেখতে পাবো। একটা হচ্ছে আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট অর্থাৎ আয়নীয় বন্ধন। দুই নম্বর হচ্ছে কি কোভ্যালেন্ট অর্থাৎ হচ্ছে সমযোজী বন্ধন, এবং তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট অর্থাৎ সম্পর্কযুক্ত কোঅর্ডিনেট বন্ধন। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের মেন টপিক হচ্ছে আয়নিক অর সমযোজী বন্ধন। আয়নিক অর সমযোজী। তাহলে আয়নিক জিনিসটা কি? আয়নিক মানে হচ্ছে কি মেটালের সাথে কার না নন মেটাল প্লাস নন মেটাল ইকুয়াল টু কি না আয়নিক। ফর এক্সাম্পল NaCl, MgCl। তাহলে দেখো আমরা এখানে NaCl সোডিয়ামের সাথে কি না ক্লোরিন একটা পরস্পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা সম্পর্কে যুক্ত হয়ে এটা কি হয়েছে না NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কি না একটা হচ্ছে লবণ। সোডিয়াম হচ্ছে একটা মেটাল আর ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল। তাহলে এই যে মেটালের সাথে নন মেটালের যে সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের কি না সমযোজী, এটাই হচ্ছে আমাদের কি না আয়নিক বা আয়নীয় বন্ধন। আয়নিক অর আয়নীয় বন্ধন। তাহলে এবার আমরা চলে যাব আয়নীয় সম্পর্ক অর্থাৎ আয়নীয় বন্ধন জিনিসটা কি। কোন তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে, তাহলে কোন তড়িৎ মৌলের সর্ববহিস্থ কক্ষ থেকে বর্জিত ইলেকট্রন কোন তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে গৃহীত হয়ে যে বন্ধন গঠিত করে তাকে বলা হয় কি না আয়নীয় বন্ধন। ফর এক্সাম্পল NaCl আমরা কি NaCl যদি আমরা দেখতে পাই, NaCl এর মধ্যে Na আর এদিকে হচ্ছে Cl। তাহলে Na এবং Cl, Na সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত না 11 অর্থাৎ 2 8 1, আর ক্লোরিনের কত না ক্লোরিনের হচ্ছে 17 2 8 7। তাহলে Na প্লাস আর Cl হচ্ছে মাইনাস, তাহলে Na প্লাস আর Cl মাইনাস হয়ে কি হলো না NaCl।
তাহলে Na প্লাস আর Cl মাইনাস। তুমি যদি দেখতে চাও যে আমাদের সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ অষ্টক সূত্র তোমরা পড়েছো সবাই ভালো করে জানো, তাহলে সর্ববহিস্থ কক্ষে সোডিয়ামের কত রয়েছে না 1, আর হচ্ছে তোমার ক্লোরিনের কত রয়েছে না 7। তাহলে তুমি বলো নর্মালি ভাবে তুমি বলো যে একটা যদি ধরো আমরা সাপোজ একটা পরিবারের কথা বলছি, ঠিক আছে, একটা পরিবারের কথা বলছি যে কেউ হচ্ছে অনেক কোটিপতি, ঠিক আছে, কোটিপতি না, ফর এক্সাম্পল কারো কাছে 7 টাকা আছে আর তোমার কাছে 1 টাকা আছে। তাহলে তুমি কি করবা না, তুমি চাইবা যে 7 টাকা আছে সে কখনোই চাইবে না যে 7 টাকা অন্য একজনকে দিয়ে ওর 8 করার, কিন্তু ও যদি যে যার 1 আছে সে যদি 7-এর জায়গায় চলে আসে তাহলে কি হবে, সে একবার কমছে এবং সে এখানে যুক্ত হয়ে একটা 8 বা অষ্টক সূত্র তৈরি করছে। তাহলে এভাবে আমরা জানতে পারলাম তাহলে কি সোডিয়ামের কত 2, 8, 1, সর্ববহিস্থ কক্ষে কত আছে 1, আর ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে রয়েছে 7। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন যদি ক্লোরিনের কাছে চলে আসে তাহলে তার মানে সর্ববহিস্থ কক্ষ পূর্ণ হচ্ছে, অর্থাৎ 2, 8, 8, অর্থাৎ সে অষ্টক পূর্ণ করেছে। অর্থাৎ এটা এভাবে সে কি করলো না একটা সম্পর্কে জড়িত হয়ে একটা কি করলো না সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ একটা লবণ উৎপন্ন করলো। তাহলে এভাবে আমরা জানতে পারবো যে কেমিক্যাল অর্থাৎ আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ডিং জিনিসটা কি এবং তার মধ্যে কত রকমের কি সম্পর্ক জড়িয়ে রয়েছে। ফর এক্সাম্পল MgCl এর ক্ষেত্রেও তোমরা তাই দেখবে, MgCl এর ক্ষেত্রেও তোমরা কি দেখবে, ওভাবে দেখবে যে তারা একে অপরের মাধ্যমে ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে তারা সম্পর্কে যুক্ত হচ্ছে। এই যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলোকে বলা হয় আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন জিনিসটা কি, আয়নীয় বন্ধন জিনিসটা তোমরা নর্মালি আমি যদি তোমাদেরকে বোঝাই তাহলে আয়নীয় বন্ধন মানে কি, ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নীয় বন্ধন। অর্থাৎ কেউ ইলেকট্রন গ্রহণ করবে তো কেউ ইলেকট্রন ছাড়বে। এখান থেকে আমরা জানতে পেরে যাব রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন কি, রেডক্স রিঅ্যাকশন হচ্ছে ধরো আমি ধরো একটা ইলেকট্রন ছেড়ে অন্য কাউকে দিয়ে দিলাম, তাহলে তার কাছে ইলেকট্রনটা চলে এলো, মানে আমি হচ্ছি দাতা আর যে গ্রহণ করছে সে হচ্ছে গৃহীতা। তাহলে দাতা এবং গৃহীতা এভাবে আমরা কি হবে না জারণ বিজারণ, হয়তো তোমরা জারণ বিজারণ পড়েছো, তো পরে আমরা এই বিষয়টা পরে আলোচনা করব। তো আমি তোমাদের আয়নীয় বন্ধন হচ্ছে একটা ফর এক্সাম্পল অফ রেডক্স রিঅ্যাকশন। আয়নীয় বন্ধনকে অন্য সময় রেডক্স রিঅ্যাকশনও বলা হয়। এবার আয়নীয় বন্ধন কতগুলো সম্পর্কের সাথে জড়িত রয়েছে। তাহলে আয়নীয় বন্ধন তুমি যখন আয়নীয় বন্ধনের মাধ্যমে তুমি যখন ধরো আয়নীয় বন্ধন সম্পর্কে আমি একটা তোমাদের একটা ধারণা দিয়ে রাখি। ধরো ভৌত অবস্থা, আয়নীয় মানে কতগুলো সম্পর্কের মধ্যে তারা অবস্থান করেছে। প্রথমত হচ্ছে ভৌত অবস্থা, আয়নীয় যৌগে বিপরীতে আধানযুক্ত ক্যাটায়ন। তাহলে ভৌত অবস্থা তাদের মধ্যে যে একটা ভৌত অবস্থা, কেউ ধরো মেটাল তো কেউ নন মেটাল, এই মেটাল আর নন মেটাল মিলে কি হচ্ছে না একটা বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি না তার একটা ভৌত অবস্থা। আবার 2 নম্বর কি না 2 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক জিনিসটা কি, ধরো তুমি নুনের সাথে জল মেশাচ্ছ বা চিনির সাথে জল মিশিয়ে শরবত তৈরি হচ্ছে। তাহলে ধরো নর্মালি তুমি চিনির সাথে জল মিশিয়ে শরবত হতে ধরো সাপোজ আমি ধরে নিলাম 5 মিনিট টাইম লাগছে তার অটোমেটিক্যালি। তো আমি যদি সেখানে উচ্চ গলনাঙ্ক অর্থাৎ তাপ মানে প্রোভাইড করি তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা দেখবা 2 মিনিটে বা 1 মিনিটে হয়ে যাবে। তাহলে 2 মিনিটে বা 1 মিনিটে হয়ে যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় উচ্চ গলনাঙ্ক। কাঠিন্য ও ভঙ্গুরতা জিনিসটা কি, যে ধরো কোনো একটা মৌল, ধরো আমি ধরে নিলাম একটা চিনি, সাপোজ একটা চিনির কথা বলছি, চিনি একটা বড় আকারে একটা চিনি আছে আর একটা হচ্ছে ছোট আকারে। তাহলে বড় আকারে যে চিনিটা রয়েছে তাকে গলতে টাইম বেশি লাগবে না ছোট আকারে যে চিনিটা রয়েছে তাকে গলতে টাইম লাগবে? তাহলে নিশ্চয়ই বড় আকারে যে চিনিটা রয়েছে তাকে গলতে টাইম লাগবে। এই যে একটা অবস্থা, এটা হচ্ছে তার তড়িৎ পরিবাহিতাও তার সঙ্গে সম্পর্ক। তড়িৎ পরিবাহিতা কিভাবে সম্পর্কিত, তড়িৎ কিভাবে মানে যাচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা মিন্স মুক্ত ইলেকট্রনের আদান প্রদান। মুক্ত ইলেকট্রন আদান প্রদান কত তাড়াতাড়ি কার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় তার তড়িৎ পরিবাহিতা।
তাহলে আমরা আয়নীয় বন্ধন আর আয়নিক ইলেকট্রোভ্যালেন্ট সম্পর্কে তোমাদের একটা হালকা একটা ধারণা দিলাম। তাহলে আয়নীয় ইলেকট্রোভ্যালেন্ট অর্থাৎ আয়নীয় বন্ধন জিনিসটা কি তোমরা হালকা একটু জানতে পারলে। এবার আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে আয়নীয় বন্ধনটা আবার তোমাদের মাধ্যমে তুলে ধরবো। তাহলে আয়নীয় বন্ধন আমি বই বাদ দিলাম, আমি নর্মাল লাইফের সাথে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। দেখো, আয়নীয় বন্ধন জিনিসটা এরকমই একটা জিনিস, তুমি যদি একটা ক্লাসের সাথে তুলনা করো, একটা ক্লাসে ধরো 30 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। 30 জন স্টুডেন্টের মধ্যে কেউ ধরো সামনে বসতে ভালোবাসে, আবার কেউ পিছনে বসতে ভালোবাসে, আবার কেউ মিডিলে বসতে ভালোবাসে। তো এই যে ধরো যারা সামনের বেঞ্চে বসে, অর্থাৎ যারা সামনের সারিতে বসছে তাদের প্রতি স্যারদের বা সবার একটা আলাদা ইমপ্রেশন থাকে যে এরা ভালো স্টুডেন্ট। যারা মিডিলে থাকে তারা নর্মাল মধ্য, আর যারা শেষে থাকে তারা হচ্ছে ব্যাক বেঞ্চার বা পিছনের সারির স্টুডেন্ট। তাদের প্রতি স্যারদের ইমপ্রেশনটা একটু অন্যরকম থাকে, একটু খারাপ থাকে, যে এরা হয়তো সেরকম ভালো পড়াশোনা করে আসে না, তার জন্য এরা পিছনে বসে। কিন্তু এপিজে আব্দুল কালামের একটা কথা আমরা সকলেই জানি যে ক্লাসরুমের ব্যাক বেঞ্চারই বসে রয়েছে আমাদের ভবিষ্যতের সবচেয়ে দামি মানুষ। তাহলে আমি সেই সম্পর্ক ছেড়ে দিই। আমি ধরলাম যারা প্রথম সারিতে বসে আছে, একটা ক্লাসরুমের মধ্যে যারা প্রথম সারিতে বসে আছে তাদেরকে আমরা ধরলাম ফার্স্ট বেঞ্চার স্টুডেন্ট। তাদেরকে ফার্স্ট বেঞ্চার স্টুডেন্ট মানে কি, তারা ব্যবহারের দিক থেকে ভালো, তারপরে তারা পড়াশোনা ডেইলি করে আসে, ঠিক আছে, আরো আনুষঙ্গিক বিষয়গুলো তারা বাকি যে দুটো বেঞ্চ রয়েছে তাদের থেকে ভালো। এবার মিডিলে যারা রয়েছে তারা অ্যাভারেজ, অর্থাৎ তাদেরকে একটা করে আমরা যদি দিই তাহলে তারা অ্যাভারেজ। আর যারা ব্যাক বেঞ্চে রয়েছে তাদেরকে আমি ধরে নিলাম তাদের নেগেটিভ, অর্থাৎ তারা পড়াশোনাও করে আসে না, কিছু করে আসে না, তাহলে নেগেটিভ। তাহলে তুমি দেখো যে আমাদের সবসময় বিক্রিয়া হবে পজিটিভের সাথে নেগেটিভ। দেখো সবকিছু একটা নর্মাল একটা উদাহরণের মাধ্যমে বোঝাই যে হয় তুমি ব্যাক বেঞ্চার হও, নয় তুমি ফার্স্ট বেঞ্চার হও, কখনো মিডিল বেঞ্চে অবস্থান করিও না। কারণ তোমার মিডিল, আমরা যারা মধ্যবিত্ত, আমরা সমাজেই বুঝতে পারি যারা মধ্যবিত্ত অবস্থায় বিলংস করি তাদের অবস্থাটা কোথায়, তাদের কোনো একটা ভালো ইম্পর্টেন্স দেওয়া হয় না, তাদেরকে সবসময় একটা মধ্য জায়গায় রাখা হয়। তুমি মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে তোমার মধ্যে না তুমি ভালো চিন্তা ভাবনা করতে পারবে, না তুমি সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ তুমি একটা মিডিল পয়েন্টে অবস্থান করবে। আবার ধরো যারা ব্যাক বেঞ্চার তাদের মধ্যে ধারণা আমি তো কিছু পারবো না, আমি যেটা পাবো ওটাতেই আমি খুশি, অর্থাৎ তাদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা বেশি। আর যারা হচ্ছে উচ্চবিত্ত, ওদের মধ্যে কি না, ওদের মধ্যে একটা ধারণা, ওদের এক্সপেকটেশন হাই থেকে, ওদের সবকিছুই হাই থেকে, ওই জন্য ওরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। তাহলে কি হলো, যারা হাই বেঞ্চ, যারা হচ্ছে তোমার প্রথমে উচ্চবিত্ত তারাও ভালো জায়গায় যেতে পারে, আর যারা নিম্নবিত্ত তারাও মোটামুটি তাদের মতো একটা জায়গায় চলে যেতে পারে। কিন্তু যারা মধ্যবিত্ত অবস্থান করে তারা কিন্তু কখনোই একটা ভালো জায়গাতে যেতে পারে না, তারা কিন্তু সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই অবস্থান করে। যেমন ফর এক্সাম্পল আমি আমার কথাই বলছি, আমি কিন্তু মিডল ক্লাস স্টুডেন্ট, ঠিক আছে। আমি ধরো ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত আলামিন মিশনে পড়েছি। তো আমি যখন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত রহমানি একাডেমিতে পড়াশোনা করছিলাম, তো সেইখানে আমার র্যাঙ্ক হতো, আমরা টোটাল 56 জন স্টুডেন্ট ছিলাম, তার মধ্যে আমার র্যাঙ্ক হতো কখনো 12 ক্লাস 6-এ একবারই 12 হয়েছিল, তারপরে 20-25 এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতাম। তো এর মধ্যে সীমাবদ্ধ থাকার ফলে আমার কি হলো, আমার একটা ভাই, সে এখন এমস কল্যাণীতে MBBS পড়ছে। তো আমি তার মধ্যে একটা মানে সবসময় একটা পড়াশোনার প্রতি টান, একটা অন্যরকম সবকিছু একটা ভালো কিছু দেখতে পেতাম। তো সে সবসময় হাই এক্সপেকটেশন তার মধ্যে, তার মানে ক্লাস 9 থেকে তার মানে কনসেপ্ট ক্লিয়ার ছিল যে আমি যাই করে হোক আমি MBBS মানে ক্লিয়ার করবই, ঠিক আছে। আর আমার মধ্যে কি ছিল, আমার মধ্যে ছিল আমি যাই করে হোক আমি কেমিস্ট্রি অনার্স করব, এবং কেমিস্ট্রি অনার্স করে PhD করে একটা বড় জায়গায় যেতে চাই, ঠিক আছে। তো এইভাবে আমরা দুজনই এগোচ্ছিলাম। তো সে তার মধ্যে ডেডিকেশন ছিল, সব কিছুই ছিল বলে সে দিনরাত পড়াশোনা করতো। আমার মধ্যে একটু, আমি যেহেতু মিডল ক্লাস স্টুডেন্ট, তার জন্য আমি কোনো জিনিসটা ধরতেও পারছিলাম না, কোনো জিনিসটা ছাড়তেও পারছিলাম না, না হয় ভালো পড়াশোনা করতে পারছিলাম, না হয় পড়াশোনা থেকে বেরিয়ে আসতে পারছিলাম। তো এভাবে চলতে চলতে মোটামুটি মাধ্যমিকে একটা অ্যাভারেজ নাম্বার পেয়েছিলাম। অ্যাভারেজ নাম্বার পাওয়ার পর
মাধ্যমিকের পরে যে 3 মাস একটা টাইম থাকে, ওই 3 মাস হচ্ছে জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ওই 3 মাসের মধ্যে তুমি যদি তোমার ডেস্টিনেশন, তুমি যদি তোমার চেঞ্জ না করতে পারো, তোমার ধারণা যদি তুমি চেঞ্জ না করতে পারো, তাহলে তোমার সেখানেই তুমি তোমার সারা জীবনটা ওখানেই তুমি শেষ করে দিতে পারবা। তাহলে ফর এক্সাম্পল আমি তোমাকে এভাবে বোঝাতে পারি যে ধরো তুমি ক্লাস টেনে ভাবলে যে আমি যাই হোক, আমি যাই করে হোক, আমি 2 বছর হোক 3 বছর হোক এইচএসটা মোটামুটি একটা এইচএসে নাম্বার নিয়ে আসবো, তারপরে আমি নিটের জন্য প্রিপারেশন নিয়ে নিট ক্র্যাক করবই। এইরকম যদি ডেডিকেশন রাখো, তাহলে আমি তোমাকে বলছি 3 বছরের মধ্যে তোমাকে নিট ক্র্যাক করা থেকে কেউ আটকাতে পারবে না। যদি তোমার ডেডিকেশন, যদি তোমার চিন্তাভাবনা সেই রকম থাকে। আর তুমি যদি ভাবো যে হয় আমি 2 বছর নিটের কোচিং নেবো, আবার 2 বছর নিটের কোচিং না হলে তারপরে হালকা করে তখন অন্য কিছু ভাববো, এই যে তুমি যখনই প্ল্যান বি ভেবে নিয়েছো, তখন তোমার মাথার মধ্যে দুটো জিনিস কাজ করবে। তুমি একটা জিনিসের প্রতি কখনোই ফোকাস করতে পারছো না। এই যে ফোকাস না করতে পারার জন্য তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছ। এই পিছিয়ে যাওয়ার ফলে তুমি দেখবে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ। তাহলে এভাবে আমাদের জীবনে কত রকমের ঝড় ঝঞ্ঝা আসে, কত রকমের কি আছে। তাহলে দেখো, ওই জন্যই হয়তো সেই ডেডিকেশন না থাকার কারণেই আমি যখন ক্লাস 11-এ উঠলাম, তখন 11 থেকে 12 কমপ্লিট করার পর আমি যখন এবার আমার হচ্ছে টার্নিং পয়েন্ট, আমি হয় কেমিস্ট্রি অনার্সে ভর্তি হবো, নয়তো আমি কিছু একটা করবো। তাহলে আমি যখন কেমিস্ট্রি অনার্সের জন্য মানে নিজেকে একটা জায়গায় নিয়ে চলে গেছি যে আমি যাই হোক, আমি যাই কিছু হোক না কেন, আমি কেমিস্ট্রি অনার্স করবোই, ঠিক আছে। তো কেমিস্ট্রি অনার্স করতে গিয়ে দেখা হলো আমি ভালো কলেজ পাচ্ছিলাম না। ফর এক্সাম্পল মানে আমার নাম্বারটা তুলনামূলক একটু কম ছিল, ঠিক আছে, তুলনামূলক একটু কম ছিল, ধরো 85 আর 86 এর মিডিলে আর কি, ঠিক আছে। তো আমি তখন নিজেকে আমার ডেডিকেশন ঠিক আছে যে আমি ওটা হবই, কিন্তু আমার ফ্যামিলি চাইলেও যে তুই অনার্স করে করবিটা কি, এখন তো সেরকম বাজার নাই অনার্স করে বাড়িতে বসে থাকতে হবে, তার থেকে তুই একটা প্যারামেডিকেলে ভর্তি হয়ে যা, কিছু একটা কর। কিন্তু আমি ভাবলাম যে আমার তো লক্ষ্য, আমার তো স্বপ্ন আমি কেমিস্ট্রি অনার্স করব, তাহলে আমার স্বপ্ন কি এখানে ভেঙে যাবে? কিন্তু অনেক সময় দেখো ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিতে হয়, তাদের কথাও মাথায় রাখতে হয়, কারণ তারা তোমাকে ছোট থেকে বড় করেছে। তারা যদি এই পৃথিবীর মুখ না দেখাতো, তুমি এই জায়গায় আসতে পারতে না। তাই জন্য তাদের কথা মতো আমি আরজিকর মেডিকেল কলেজে ডিআরডি নিয়ে ভর্তি হলাম, এবং ডিআরডি নিয়ে ভর্তি হওয়ার পর সেখান থেকে আমার একটা 2 বছরের জার্নি কমপ্লিট করার পর আমি 1 বছর কমপ্লিট হতে না হতে আমি আমার নিজের লক্ষ্যে, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমি কেমিস্ট্রি অনার্সে ভর্তি হলাম, এবং আমি এখন রানিং, আমার এটা হচ্ছে ফাইনাল ইয়ার্স। তো হয়তো তোমরা সকলে বলবে যে স্যার আপনি তো রেগুলারেও করেননি, আপনার তো সেরকম ডিগ্রিও নাই, তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনি কেমিস্ট্রি নিয়ে এগোতে পারবেন? দেখো ভাই, অনেক সময় না ডিগ্রিটা একটা সংখ্যা মাত্র হয়ে দাঁড়ায়, এক্সপিরিয়েন্সের কাছে ডিগ্রিটা একটা সংখ্যা মাত্র। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনার তো এক্সপিরিয়েন্সও নাই। দেখো ভাই, আমার এক্সপিরিয়েন্স নাই, জিরো থেকে সবসময় শুরু করতে হয়, জিরো থেকে। কখনো কি আইপিএস মনোজ কুমার শর্মা কখনো কি ভেবেছিল যে সে ক্লাস 12-এ ফেল করে সে একজন আইপিএস অফিসার হতে পারবে? তাহলে আমরা কখনোই নিজেকে ছোট হিসেবে দেখবো না। ফর এক্সাম্পল ধরো একটা জায়গায় তুমি পরে এক্সাম দিচ্ছ, সেখানে দেখছো তোমার একটাই মাত্র সিট রয়েছে, তাহলে তোমাকে সবসময় ভাবতে হবে যে ওই সিটটা অনলি ফর মি, ওটা শুধুমাত্র আমার জন্য, অর্থাৎ ওখানে শুধুমাত্র ওই একটাই আমারই নাম আসবে। তাহলে এভাবে ডেডিকেশন না নিয়ে এগোলে না জীবনে এগোনোটা অনেক চাপ হয়ে যায়, ঠিক আছে। তুমি একটা নর্মালি আমার জীবনের অভিজ্ঞতা তোমাকে আমি শেয়ার করছি। যখন আমি আরজিকর মেডিকেল কলেজে ইন্টার্নশিপ কমপ্লিট করলাম, ইন্টার্নশিপ কমপ্লিট করার পর আমি ভাবছিলাম আমি কি করব, আমি কোথায় জব করবো, কি করবো না করবো, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি শুরু করলাম একটা প্রিপারেশন, এমসিআরই প্রিপারেশন শুরু করলাম, এবং এমসিআরই প্রিপারেশন শুরু করার পর মোটামুটি এমসিআরই দিলাম। ফার্স্ট অ্যাটেম্প ছিল, ওই জন্য খুব একটা ভালো করতে পারিনি, একটু নেগেটিভ বেশি চলেছিল, বাট আমি কোয়ালিফাই করেছিলাম। কোয়ালিফাই করার পর রিসেন্টলি আমার ওয়েটিং লিস্টে নাম এসেছে। তো জানি না কি হবে না হবে, সেটা বড় কথা না, ঠিক আছে। তো জীবনে ডেডিকেশনটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্স, এবং তোমার একটা ফোকাস থাকতে হবে। তুমি যদি ফোকাস না থাকে, ধরো এটা একটা তোমার টার্গেট পয়েন্ট, এই টার্গেট পয়েন্টে তোমার যদি এখানে ফোকাস না থাকে, তুমি কখনোই তীরটা কিন্তু এখানে ছুটতে পারবে না, এখানে ছুটতে পারবে না, তোমার তীরটা কিন্তু কি টার্গেটের বাইরে, অর্থাৎ এখানেই এসে পৌঁছাতে পারে। ফর এক্সাম্পল অর্জুন যখন তীর ছুটছিল, তখন কি সে তার অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের অধ্যবসায় বলে সে কিন্তু তার টার্গেট পয়েন্টে তীরটা ছুটতে পেরেছিল। তাহলে তোমার ভাই, তুমি একটা জায়গায় এগোনোর পর তোমাকে একটা ভেবে নিতে হবে আমি কি করব। সবচেয়ে বড় কথা তোমার মেন হচ্ছে ফোকাস।
প্রথমে তোমার গোল টার্গেট সেট আপ করতে হবে যে আমি কি হতে চাই, তারপরে তুমি তার মতো পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো। হার্ডওয়ার্ক করলে তুমি দেখতে পাবে কিছুদিনের মধ্যে তোমার ফল নিশ্চয় পাবে, ঠিক আছে। তুমি যদি ভাবো আমি 1 বছর নিজের কোচিং নেওয়ার পর দ্বিতীয় বছর মানে 1 বছর হলো না মানে আমি আর পারবো না, তাহলে তুমি ওখানেই ভুল করছো। তোমার যেখানেই শেষ দেখবে সেখানেই শুরু হচ্ছে। ফর এক্সাম্পল তুমি কোনো একটা টাইমে তুমি নিটে 475 পেলে, কাট অফ গেল ধরো 480 কাট অফ গেল, ঠিক আছে। তাহলে তুমি 5 নম্বরের জন্য পেলে না, তুমি ওখান থেকে বেরিয়ে চলে এলে যে না আমি আর নিটের কোচিং নেবো না, আর এটা আমার ফাইনাল অ্যাটেম্প ছিল, আমি আর নিটের কোচিং নেবো না। তুমি যদি নিটের কোচিংটা নাও তাহলে পরের বছর হয়তো তোমার সেই নাম্বারটা হয়ে যাবে 490 বা কিছু একটা সামথিং, কিছু একটা হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আপনি 475 থেকে 5 নম্বর পেলে তো আমার 480, মানে আমি 5 নম্বরের জন্য কি সারা বছর পড়বো? না ভাই, তুমি যখন 5 নম্বরের জন্য পড়ছো তখন কিন্তু আবার তোমাকে 475 প্লাস 5 মানে 475 পড়তে হচ্ছে, প্লাস এদিকে 5-এর জন্য পড়তে হচ্ছে, মানে তোমার পরিশ্রমটা আরো দ্বিগুণ করতে হবে, নয়তো তুমি একটা জায়গায় যেতে পারবে না। তো যাই হোক, আমি এত জ্ঞান দিব না, কারণ আমি যদি এত জ্ঞান নিজে অর্জন করতে পারতাম তাহলে আজকে আমাকে হয়তো এই জায়গায় দেখতে না, আমাকে হয়তো আমার জায়গাটা আরেকটু অন্য জায়গায় যেত। তাহলে আমি আজকে যে ধারণা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং বা বন্ধন জিনিসটা কি? বন্ধন জিনিসটা আমরা নর্মাল লাইফের সাথে তুলনা করলে একটা পরিবারে বাবা মা ভাই বোন সকলে মিলে থাকি, একটা সমাজে একটা পাড়াতে সকলের সাথে সকলের যে সম্পর্ক, কেউ উচ্চবিত্ত তো কেউ মধ্যবিত্ত, এদের সকলের যে সম্পর্ক সেই সম্পর্ককে বলা হয় বন্ধন। এই বন্ধন 3 রকমের, একটা হচ্ছে আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট অর্থাৎ আয়নীয় বন্ধন, 2 নম্বর হচ্ছে কোভ্যালেন্ট অর্থাৎ সমযোজী বন্ধন, এবং 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে এই যে 3টে ধারণা নিয়ে তোমার আমরা আজকে জাস্ট একটু হালকা করে ধারণা দিলাম তোমাদের আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নীয় বন্ধন জিনিসটা কি। আয়নীয় বন্ধন জিনিসটা হচ্ছে যে আমাদের যে তোমরা হয়তো অষ্টক সূত্র পড়েছো, যে ধরো অষ্টক সূত্র মানে কি, ধরো এই হচ্ছে একটা 8টা, আমি এই ধরলাম একটা 4টা ঘর ধরলাম, 2 8 1, এটা হচ্ছে কি সোডিয়াম Na+, সোডিয়ামে 2 8 1, তাহলে 2 8 1 অর্থাৎ 11, পরমাণু ক্রমাঙ্ক কত 1। প্রথম কক্ষ আমি 1টা দিতে পারবো, হলো। দ্বিতীয় কক্ষে আমি 8টা দিলাম, তৃতীয় কক্ষে আমি 1টা দিলাম। তাহলে এভাবে এই যে শেষ সর্ববহিষ্ঠ কক্ষ নিয়ে আমাদের তৈরি হয়েছে যে সেটা পজিটিভ হবে, পজিটিভ চার্জ হবে নাকি নেগেটিভ চার্জ হবে। তাহলে কি সর্ববহিষ্ঠ কক্ষে কারো যদি সাপোজ আমি রাউন্ড ফিগারের কথা বলি, ধরো একটা রাউন্ড ফিগারের কথা বলছি, তোমরা ছোটবেলায় রাউন্ড ফিগার পড়েছো, যে ধরো আমার কাছে 45.56 আর আরেকজনের কাছে হচ্ছে 45.36, তাহলে এটাকে আমি কি করতে পারি, এটা করতে পারি 45.5, বাট এটাকে আমি কি করতে পারি 45.0। কারণ কি এটা হচ্ছে 3 আর এখানে 5, মানে 5-এর উপরে যা থাকবে সেটা হয়ে যাবে 5-এর পরের ফিগার, আর 5-এর নিচে যেটা থাকবে সেটা হয়ে যাবে 5-এর মানে 5-এর লোয়েস্ট ফিগার, অর্থাৎ 0 রাউন্ডে চলে আসবে। সেম 2 8 1 আর 2 8 7, তাহলে তুমি বলো নর্মালি ব্যাপার, আমি এখান থেকে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, নর্মালি এর ইলেকট্রন একটা কমে গেল, এই একটা ইলেকট্রন গ্রহণ করে নিল, একটা বন্ধন তৈরি হলো, NaCl তৈরি হয়ে গেল, ঠিক আছে। যদি এটা না হতো, যদি ধরো আমি এটা করতাম 2 8 1 আছে, 2 8 7 আছে, যদি এখানে যেত তাহলে একে 7টা ইলেকট্রন ছাড়তে হচ্ছে ভাই। তাহলে 7টা ইলেকট্রন ছাড়া কি অতই সহজ? একটা ইলেকট্রন ছাড়া, আর তুমি সাপোজ তোমরা দুজন বন্ধু মিলে বাজারে গেছো, তুমি বাজারে যাওয়ার পর তোমরা একটা কিছু খাওয়ার পর তোমাদের বিল হলো ধরো 20 টাকা, ঠিক আছে। 20 টাকা বিল হলো, তো তোমার কাছে আছে 15 টাকা আর ওই বন্ধুটার কাছে আছে 5 টাকা। তো তুমি নর্মালি কি করবা, তুমি বলবা যে আমি বিলটা দিয়ে দিচ্ছি ভাই, আমাকে 15 টাকা আছে, তুমি আর 5 টাকা দাও, আমি এলো। এবার ওই বন্ধুটা যদি বলে যে ভাই আমার কাছে 5 টাকা আছে, তুমি 15 টাকা দাও, তাহলে 20 টাকা হলো। তাহলে এই দুটোর মধ্যে তো একটা সম্পর্ক আলাদা আছে না, টাকা তো একটাই, শেষে তো আমি NaCl সোডিয়াম ক্লোরাইডই তৈরি হবে, সে এর সাথে অ্যাকসেপ্ট করুক আর রিজেক্ট করুক, সেটা তো NaClই তৈরি হবে না। তো সেম এইরকম ভাবে আমরা যে বন্ধনগুলো দেখতে পাবো সেই বন্ধনগুলোকে বলা হয় আয়নীয় বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক ভ্যালেন্ট। তো আজকে আমি তোমাদেরকে নর্মালি আয়নীয় বন্ধনটা বোঝালাম, এবং আয়নীয় বন্ধন বোঝাতে গিয়ে আমার জীবনের হিস্ট্রি এবং আস্তে আস্তে আমার জীবন সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম, এবং হালকা করে ইন্ট্রোডাকশন ফর মি, আমার সম্পর্কে একটা ধারণা দিয়ে ফেললাম তোমাদেরকে। তো যাই হোক, আমি আবার পরে আজকে লেকচার 1, তো লেকচার 2 আমার যেটা কাজ হবে কোভ্যালেন্ট অর্থাৎ সমযোজী বন্ধন,
আর হচ্ছে কোঅর্ডিনেট, এই দুটো ধারণা নিয়ে তোমাদের সামনে হাজির হব। এবং লেকচার 3 থাকবে অনলি ফর সাজেশন। লেকচার 3 থাকবে অনলি ফর সাজেশন ফর মাধ্যমিক, আপকামিং মাধ্যমিক ব্যাচের জন্য সাজেশন থাকবে। আমি তোমাদের সাজেশনে এটুকু দিতে পারি যে 90% আমি আমার এ থেকে কমন করে দিতে পারবো, ঠিক আছে? আমি এটা চ্যালেঞ্জ করে বলছি না, আমি 90% কমন দিতে পারবো। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি জীবনে যতভাবে এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেখান থেকে আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও এবং আমার পাশে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের জন্য একটা ভালো কিছু আমি দিতে চলেছি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সামনে আমি নেক্সট টপিক নিয়ে চলে আসব, কোভ্যালেন্ট বন্ডিং এবং কোঅর্ডিনেট বন্ডিং। এটা কমপ্লিট করার পর আমরা চলে আসব এটা কমপ্লিট করার পর আমরা চলে আসবো সাজেশন ফর আপকামিং মাধ্যমিক ব্যাচের জন্য আমাদের সাজেশন চলে আসবে। তো যাই হোক, আমরা যেহেতু দরজায় আমাদের মাধ্যমিক পরীক্ষা করান আসে, সেই জন্য আমরা পুরো ধারণাটা তোমাদের দিতে পারছি না। কারণ আমি যদি এখন আমার মতো করে তোমাদের পুরো ধারণা দিই, তাহলে তোমরা আগে যা পড়ে এসো সেগুলোর মধ্যে একটা গুলিয়ে যাবে। ওই জন্য আমি তোমাদের জাস্ট একটা জিস্ট ধারণা তোমাদের সামনে দিতে চলেছি এবং দিচ্ছি। এই জিস্ট ধারণা দেওয়ার পর কি করব না, পুরো ব্যাপারটা আমি একটা ছোট্ট সামারাইজ করে বলবো এবং সেটাকে আমরা বাস্তবের সাথে তুলনা করব এবং বাস্তবের সাথে তুলনা করার পর সেখান থেকে আমরা তোমাদেরকে একটা সাজেশন দেব এবং সেই সাজেশন মতো তোমরা পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমরা একটা ভালো জায়গায় যাবে এবং তোমাদের স্কোর অনেক হাই হবে। শুধু স্কোর হাই হবে না, ফর এক্সাম্পল তোমাদের পরবর্তীকালে তোমাদের এই ধারণাটা থেকে যাবে, কোনোদিন মাথা থেকে যাবে না। তোমাকে যে আমি বোঝালাম বন্ধন হচ্ছে একটা পরিবারের মতো, তুমি যদি এই কথাটা মাথায় রেখে দিতে পারো, তাহলে তুমি দেখবা 11-এ গিয়ে যখন কেমিক্যাল বন্ডিং পড়তে গিয়ে তখন আমার কথা মনে পড়বে যে হ্যাঁ, সত্যি স্যার বলেছিল কেউ বন্ধন একটা পরিবারের মতো। তাহলে পরিবারে কার কোথায় অবস্থান সেই মতো, তাহলে তোমাদের তখন কিন্তু ধারণাটা নিতে অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সেই মতো তোমাদেরকে আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করছি। আবার নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো তোমাদের কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট বন্ডিং এর উপর, ঠিক আছে? কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট বন্ডিং আমরা যখনই শেষ করে দেবো, তারপরে শেষ করার পরে আমরা একটা সাজেশন দিয়ে দেবো এবং সাজেশন কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে আমরা আলোচনা করব কেমিক্যাল স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব এবং আমরা খুব তাড়াতাড়ি তোমাদের এই যে কদিন মাধ্যমিক টাইম আছে না, সেই কদিনের মধ্যে আমি তোমাদের পুরো এই যে মাধ্যমিকের মানে পুরো চ্যাপ্টারগুলো পুরো একটু করে সামারাইজ করে পুরো কমপ্লিট করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাস আবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা একটু যদি আমার ক্লাস ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সকলকে আমার ভালোবাসা রইল। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।